স্ট্রিপ করা মানে কি বের করে আনা, ডাটাবেস থেকে ডাটা বের করব কি কি ইউজ করে, এসকিউএল সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে। এটা তো অলরেডি আপনারা জানেন সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়। তারপর আমরা দেখি চ্যাপ্টারটাতে নতুন দু একটা জিনিস আমরা পাবো যেগুলো আমরা এখনো করি। আচ্ছা, এই চ্যাপ্টারের অবজেক্টিভ বা উদ্দেশ্য, সিলেক্ট স্টেটমেন্টের কি কি ক্ষমতা আছে, ক্যাপাবিলিটিজ অফ সিলেক্ট স্টেটমেন্ট, আর বেসিক সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। এজেন্ডা এগুলো দরকার নাই। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা ফর এক্সাম অ্যালোয়েন্স। আপনি দেখেন এক্সামের জন্য এরকম কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ক্যাপাবিলিটিজ অফ সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টের কি কি ক্ষমতা আছে? তিনটা ক্ষমতা, একটা হচ্ছে প্রজেকশন, সিলেকশন আর হচ্ছে জয়েন। এখানে দেখেন একটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা মূলত কি করি, একটা নির্দিষ্ট টেবিলে নাকি অনির্দিষ্ট টেবিলে, নির্দিষ্ট এক বা একাধিক নির্দিষ্ট টেবিলে, তাই না? এক বা একাধিক নির্দিষ্ট কলাম নাকি অনির্দিষ্ট। সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা যখন সিলেক্ট করি নির্দিষ্ট কিছু কলাম সিলেক্ট করি নাকি অনির্দিষ্ট, নির্দিষ্ট। আবার বলি শুনেন, সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করে নির্দিষ্ট এক বা একাধিক টেবিলে, নির্দিষ্ট এক বা একাধিক কলামে, নির্দিষ্ট এক বা একাধিক রো। সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে কি করা যায়, নির্দিষ্ট কিছু টেবিলে, নির্দিষ্ট কিছু কলামে, নির্দিষ্ট কিছু রো। কিরকম একটা উদাহরণ দিই, সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এতটুকুর মধ্যে কি হলো, নির্দিষ্ট একটা টেবিলে নির্দিষ্ট দুইটা কলাম, লাস্ট নেম স্যালারি। আবার কি বলতেছি, নির্দিষ্ট কিছু রো। এতটুকু বইলা যদি সেমিকোলন দিয়ে দেয় তাহলে তো সব রো দেখাবে। আবার যদি এতটুকুর পরে বলি হোয়ার স্যালারি গ্রেটার দেন 10,000, তাইলে কি আবার নির্দিষ্ট কিছু রো সে দেখাবে। অর্থাৎ সিলেক্ট স্টেটমেন্টের তিনটা ক্ষমতা। প্রথমে কি নির্দিষ্ট কিছু কলাম, সিলেক্টের পরে কি লিখতেছে, নির্দিষ্ট কিছু কলাম। ফ্রম এর পরে কি নির্দিষ্ট কিছু টেবিল, হোয়ার দিয়ে কি নির্দিষ্ট কিছু রো। এখন দেখেন এই যে কলাম যে সিলেক্ট করার বিষয়টা, এটা কি বলে কি প্রজেকশন। নরমালি প্রজেকশন মানে হইতেছে যে ধরেন এই রুমটা অন্ধকার অবস্থায় আছে, পরিপূর্ণ রুমটাই যখন অন্ধকার থাকে এই রুমে কোনো কিছুই আপনি দেখবেন না, দেখবেন দেখবেন। এখন আপনি একটা টর্চ লাইট নিয়ে রুমের মধ্যে ঢুকলেন, ঢুকে যে কোনো একজনের মুখে আপনি টর্চ লাইটটা, আমরা সবাই মনে করেন রুমে আছি, যখন আপনি আমার মুখে টর্চ লাইট ধরলেন, আপনার টর্চ লাইটের আলোর প্রজেকশন এসে কোথায় বললো, আমার মুখে বা আমার শরীরে পড়লো। সাথে সাথে কি আমাকে আপনি দেখতে পাবেন, অন্য কেউ কেউ কি দেখতে পাবে, অন্য কেউ কেউ কিন্তু দেখতে পাবে। ধরেন এইবার আপনি দুইজনের মাঝামাঝি জায়গায় প্রজেকশনটা দিলেন, ওনার গায়েও কিছু অংশ পড়তেছে, ওনার গায়েও কিছু অংশ পড়তেছে। এবার কি শুধু ওনাদের দুইজনকে দেখা যাবে, বাকি কেউকে দেখা যাবে? টেবিলের কলাম যখন সিলেক্ট করতেছে না কি ঘটনা না, আমরা যখন সিলেক্ট লাস্ট নেম কমা স্যালারি লিখলাম, আলো গিয়া পড়ছে কি শুধু লাস্ট নেমের উপর আর স্যালারির উপর, বাকি কোনো কলামের উপর পড়ছে না। সো বাকি কোনো কলাম আমরা দেখতেও পাচ্ছি না। এই যে বিষয়টা, এটাকে কি বলে, প্রজেকশন। একটা জিনিস মনে রাখবেন, প্রজেকশন মানে হচ্ছে কলাম সিলেক্ট করা, যে কোন কোন কলাম দেখবো, কোন কোন কলাম দেখবো না। এইটা নির্ধারণ হয় সিলেক্ট স্টেটমেন্টের যেই ক্ষমতা দিয়ে, সেটাকে কি বলে, প্রজেকশন। এইগুলো তো বাংলা কথা বলে, ভিডিও করার দরকার, ভিডিও হলো কাজ, প্র্যাকটিক্যাল কাজ যখন করব। অডিওগুলো ভিডিও করব না কি? এখানে দেখেন, এবার লেখাটা একটু পড়েন। সিলেক্ট দা প্রজেকশনের কাজ কি, সিলেক্ট দা কলামস ইন এ টেবিল। ঠিক আছে, এতটুকু লিখে দিবেন, প্রজেকশন লিখে সিলেক্ট দা কলামস ইন এ টেবিল। সিলেকশনের কাজ কি, ফায়ার গ্লোজের পরে যেই অংশটা দিয়ে কোন কোন রো আপনি দেখতে চান সেটা নির্দিষ্ট করে দিবেন, সেটাকে বলে সিলেকশন। সিলেক্ট দা রোজ ইন এ টেবিল।
আরো যদি সহজে বলি, প্রজেকশনের কাজ হচ্ছে কলাম সিলেক্ট করা, কোন কলাম আপনি দেখবেন, আর সিলেকশনের কাজ হচ্ছে রো সিলেক্ট করা, কোন কোন রো আপনি দেখবেন। আর জয়েনের কাজ কি? একাধিক টেবিলের ডাটাকে একসাথে দেখাইতে পারে। নরমালি কি একাধিক টেবিলের দুইটা কলাম কি একসাথে তো নাই, আপনি চাইলেও দেখতে পারবেন না, তাই না? এখন যখনই দুইটা টেবিলের দুইটা কলাম পাশাপাশি দেখতে চাইবেন, কি করতে হবে? দুইটা টেবিলে জয়েন করতে হবে। সো জয়েনের মধ্যে কি বলা আছে? ব্রিং টুগেদার ডাটা, ডাটাকে একসাথে নিয়ে আসে, দ্যাট ইজ স্টোরড ইন ডিফারেন্ট টেবিল। যে ডাটাগুলা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে রাখা আছে। বোঝা গেছে? এতটুকু এতটুকু দাগায় রাখেন। প্রজেকশন হচ্ছে সিলেক্ট দা কলামস ইন এ টেবিল, তারপরে প্রজেকশন হচ্ছে সিলেক্ট দা কলামস ইন এ টেবিল, সিলেকশন হচ্ছে সিলেক্ট দা রোজ ইন এ টেবিল, আর জয়েন কি? ব্রিং টুগেদার ডাটা দ্যাট ইজ স্টোরড ইন ডিফারেন্ট টেবিল। এতটুকু লিখলেই হবে দুই মার্কের জন্য। ব্রিং টুগেদার ডাটা ফ্রম ডিফারেন্ট টেবিল, একাধিক টেবিল থেকে ডাটা একসাথে করে দেখাইতে পারে। ওকে, এরপরে এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট লেখা পদ্ধতি আলোচনা করতে হবে, কিভাবে লেখা। এই যে এই সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করেন। একটা বুঝলে বাকিগুলো বুঝবে। সিলেক্টের পরে কি দেখেন, আমরা স্টার দিতে পারি, তাই না? অথবা কি দিতে পারি? কলামের নাম দিতে পারি, তাই না? অথবা এক্সপ্রেশনও দিতে পারি। এবার একটু সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে আর একটু কাজ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিডিওটা অন, আমরা এসকিউএল ক্লাস আমরা বানাইছিলাম, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি স্টার দেই তাহলে কি সব কলাম দেখায়? স্টার না লিখে যদি কলামের নাম লিখে দেই তাহলে শুধু ওই কলামটা দেখাবে। যদি কমা দিয়ে দিয়ে লিখি তাহলে ওই সকল কলাম দেখাবে। আরেকটা কাজ করা যায়, কলামের নাম না লিখে এক্সপ্রেশনও লেখা যায়, যেমন সিলেক্ট স্যালারি ফ্রম ইএমপি, এটা দিলে শুধু স্যালারি দেখাচ্ছে। এখন আমি অ্যানুয়াল স্যালারি দেখতে চাই। তার আগে আরেকটা জিনিস দেখায়নি, মজার জিনিস। সেটা হলো আপনি একটা কলাম দেখবেন, ঠিক আছে, কিন্তু কলামটা দেখার সময় এই শিরোনামটা পরিবর্তন করে দেখতে চান। স্যালারি কলামটা দেখবেন, কিন্তু এখানে শিরোনাম দেখাবে ধরেন ওয়েজ, স্যালারির প্রতি শব্দ ওয়েজ। আপনি চাচ্ছেন সিলেক্ট করবেন স্যালারি, কিন্তু এখানে লেখা আসবে কি? ওয়েজ। অল্টার হয়ে যাবে স্যালারির নাম না, কলাম ওটাই থাকবে, শুধু দেখানোর সময় খালি এই স্যালারিটাকে ওয়েজ হিসেবে দেখাবে, অথবা অন্য আরেকটা নাম দিয়ে দেখাবে। এখন তো স্যালারি আমরা চেঞ্জ করে যে নামটা দেব, অথবা ধরেন পে রেট, কত করে পায়, হইতে পারে না এরকম। সো এইটাকে আপনি কিভাবে দেখাবেন? দেখানোর সিস্টেম হচ্ছে, দেখেন স্যালারির পরে জাস্ট একটা স্পেস দিবেন, স্পেস দিয়া এখানে জাস্ট রেখে দিবেন। ধরেন আমরা ওয়েজ যদি দেখাইতে চাই ডব্লিউ এ, তাইলে এখন সে স্যালারিটাকে কি হিসেবে দেখাবে? দেখেন ওয়েজ হিসেবে। বলতেছে কি সিলেক্ট স্যালারি, এবং স্যালারির কি নাম দিয়া তুমি দেখাও? ওয়েজ দিয়ে দাও। এরকম যদি একাধিক কলাম হয়, ধরেন স্যালারিটাকে ওয়েজ হিসেবে দেখলাম, আবার হায়ার ডেটটাকেও আমরা দেখতে চাই। নরমালি কি এখানে হায়ার ডেট নামেই দেখাচ্ছে, তাই না? স্যালারিকে যেরকম ওয়েজ নামে দেখলাম, হায়ার ডেট কেও আমরা জয়েন্ট ডেট নামে দেখতে চাই। তাহলে কি করতে হবে? ওটারও একটা এলিয়াস দিতে হবে, এটারও একটা ছদ্মনাম দিতে হবে।
না জরুরি না, আপনি যেটা লিখবেন সেটাই দিলাম। হায়ার ডেট দিয়ে দিলাম হচ্ছে Joint. জয়েন্ট হয়ে গেল না? এখানে লক্ষণীয় যে দেখেন আপনি ছোট হাতের দিলেও সে কি বড় হাতেরই নিয়ে কারণ আমরা বলছিলাম কি কোনো কিছুর নাম ডাটাবেস যখন নেয় টেবিলের নাম হোক কলামের নাম হোক অলওয়েজ ক্যাপিটালে কনভার্ট করে। এখন দেখেন এই যে আপনি নামগুলা দিচ্ছেন এই নামগুলা যদি একাধিক শব্দের হয়, যেমন আমার এখানে জয়েন্ট ডেটের মাঝখানে যদি একটা স্পেস দিতাম তাহলে তো আসবে না। তাহলে একটা ঝামেলা হইতো। দেখেন ঝামেলাটা কি, সে ডিটো এই দেখাচ্ছে। জয়েন্ট কে এটার এলিয়াস ধরবে, যদি ধরে তাহলে ডেট কি, হোয়াট ইজ ডেট, ঝামেলা হয়ে গেছে না তখন একটা। error দেখাবে না? হ্যাঁ error দেখাবে না তখন? এরর দেখাবে তো, কারণ কি এটা কলামের নাম, এটাকে সে নিল এলিয়াস, তাহলে এটা কি, এটা যদি আরেকটা কলাম হইতে হয় তাহলে তো এখানে কমা দিতে হবে, কমা তো নেই। আবার এলিয়াস হইতে পারে না কারণ এলিয়াস তো তার আগেরটা। তিনটা ওয়ার্ড হয়ে গেছে না পরপর, তিনটা ওয়ার্ড তো এটা এখানে ইউজ করা যাচ্ছে না, সে কোনোভাবে এটা ইন্টারপ্রিট করতে পারবে না, সে একটা এরর দিবে। দেখেন ফ্রম কিওয়ার্ড নট ফাউন্ড, এই যে এখানে ফ্রম থাকার কথা সে পাইতেছে ডেট। ঠিক আছে, সো এইটাকে যখন আমরা একাধিক শব্দের এলিয়াস ব্যবহার করতে চাইবো তখন এটা ডাবল কোটের ভিতর রাখবো। আপনার এলিয়াসটা যে নামটা দিচ্ছেন এটা একাধিক ওয়ার্ডের, তখন কি ডাবল কোটে। বেটার হয় আমার রিকমেন্ডেশন এলিয়াস অলওয়েজ ডাবল কোটে, সিঙ্গেল দেন অলওয়েজ। যখনই কলামের নাম ভিন্ন কোনো নামে দেখতে চাবেন, সেটা সিঙ্গেল ওয়ার্ডের হোক মোর দেন সিঙ্গেল ওয়ার্ডের হোক, এটা অলওয়েজ কি ডাবল কোটের ভিতর রাখবেন। এটার একটা সুবিধা আছে, সুবিধা কি, হঠাৎ করে কোয়ারিটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে এলিয়াস আর এটা হচ্ছে কলামের নাম। আর না হয় আপনার কন্ট্রাডিকশন হয়ে যেতে পারে হঠাৎ করে যে কোনটা কলাম কোনটা এলিয়াস, বা দ্বিতীয় একজন যখন আপনার কোডটা দেখবে তার জন্য বুঝতে কঠিন হয়। সো আমাদের এখানে কি, যদিও এটা সিঙ্গেল ওয়ার্ড এমনি আসতেছে, তারপরে আমরা কি করব, এটাকেও ডাবল কোটের ভিতর রাখবো। সিঙ্গেল কোট হচ্ছে ডাটা টাইপ ভার্কার আর ডেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কোয়ারিতে যখন এরকম দেখবেন তার মানে কি এগুলা এলিয়াস, বুঝা যাচ্ছে তো? এলিয়াস মানে কি স্যার? এলিয়াস মানে হইতাছে ডিফারেন্ট একটা নাম। ঠিক আছে, সিনোনিম। সিনোনিম। এলিয়াস মানে হচ্ছে কি সিনোনিম। সিনোনিম। জি স্যার। তার মানে এখানে আমরা দেখলাম যে কলাম নেমের সাথে স্পেস দিয়ে কি দেওয়া যায়, এলিয়াস দেওয়া যায়। একটা নতুন অপশন জি শিখলাম। স্যার। এছাড়াও আমরা কলামের নামের পরিবর্তে এক্সপ্রেশন ইউজ করতে পারি। এক্সপ্রেশন কিরকম, ওই যে বললাম যে আমরা স্যালারি না দেখে দেখতে চাই বাৎসরিক স্যালারি, অ্যানুয়াল স্যালারি। তাহলে অ্যানুয়াল স্যালারি থেকে কিভাবে ক্যালকুলেট করতে হবে, সাম করতে হবে। আপনার একজনের বেতন বলছি ৯,০০০ টাকা, তার বাৎসরিক বেতন আপনি কি যোগ করে বের করবে, গুণন করব। তাইলে গুণ করতে হবে, আপনি সাম করতে হবেন বলছেন কেন, কোন যুক্তিতে বলতেছেন আপনি? মাল্টিপ্লিকেশন। 12 বার নিয়ে যোগ করতে হবে, এভাবে চিন্তা করে বলছে। সিলেক্ট তাহলে আমরা কি করব, সিলেক্ট স্যালারি 12 বা স্যালারি ইনটু 12 এভাবে লিখলে হবে। সিলেক্ট স্যালারি ইনটু 12 ইনটু 12 From ফ্রম ইএমপি। তাহলে কি বের করে দেখাইছে না? জি স্যার। এইখানে এখন কি আর এটা কলামের নাম আছে, এটা হয়ে গেছে কি একটা এক্সপ্রেশন বা সমীকরণ, ম্যাথমেটিক্যাল সমীকরণ হয়ে গেছে না 12x এর মতো। জি স্যার। আচ্ছা, এখন আমরা চাইলে আরো চেঞ্জ করতে পারি। আমরা যদি এটার সাথে আরো 1000 বাড়ায় দেখতে চাই, ধরেন আরো বোনাস আছে, প্রত্যেকে 5000 করে পাবে, বোনাস সহ কত মাল চালায়, এরকম অসংখ্য এটাও কি আরেকটা এক্সপ্রেশন হয়ে গেল না, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের যে অ্যানুয়াল স্যালারি বের করলাম, এইখানে একটা আমাদের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এইখানে যেটা লিখছি এখানেও সেটা চলে আসছে, সেটা কি দেখতে ভালো লাগতেছে? ওইটা এখন চেঞ্জ করব। এখন এখানে আমি Alias, অ্যানুয়াল alias। স্যালারি কথাটা দেখতে চাই, তাহলে কি করতে হবে? এলিয়াস চেঞ্জ করব। কি করতে হবে? দিলাম স্পেস, Space। তারপরে ডাবল ডাবল কোটেশন, কোটেশন অ্যানুয়াল তারপরে অ্যানুয়াল অ্যানুয়াল স্যালারি। তার মানে আমরা দেখলাম যে সিলেক্টের পরে স্টার দেওয়া যায় অথবা কলামের নাম সমূহ দেওয়া যায়।
অথবা এক্সপ্রেশনও দেওয়া যায়। দেওয়া যায়। তারপরে স্পেস দিয়ে কি দিতে হয়, এলিয়াস Alias। দেওয়া যায়, তারপরে ফ্রম দেওয়া যায়, তাই না? আচ্ছা, তারপর টেবিলের নাম কোটেশন যদি না দিলে ডাবল হবে না। ওয়ার্ডের হয় তাহলে হবে না, যদি সিঙ্গেল ওয়ার্ডের হয় এলিয়াসটা তাহলে হবে। ওটা একটা ওয়ার্ডের ছিল, এই যে একটা ওয়ার্ডের থাকলে কোটেশন না দিলেও কাজ করে, কিন্তু যখনই ডাবল ওয়ার্ডের কোটেশন না দিলে এই যে এরর আসে। স্যার যদি ডাবল ওয়ার্ডের হয় আন্ডারস্কোর দিই তাহলে হবে না? তাহলে সিঙ্গেল ওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো ডাবল single- ওয়ার্ডের মাঝখানে যদি আন্ডারস্কোর দিয়ে মিলাই দেয় তাহলে তো সিঙ্গেল ওয়ার্ড। ডাবল ওয়ার্ড হওয়ার শর্তই হলো মাঝখানে একটা স্পেস Space থাকতে হবে। থাকতে। আর আন্ডারস্কোর ইজ অলসো এ ক্যারেক্টার। আন্ডারস্কোর নিজেও কি? ডাবল ইয়ে ইজ বেস্ট। স্যার যখন মাঝখানে স্পেস থাকবে তখন কি ওটা কিলোবাইট হবে, মানে ওটার জায়গা কি দখল করবে না? এসও একটা ক্যারেক্টার, এসও জায়গা দখল করে। এখন তার মানে আমরা আর সবার শেষে কি আবার অর্ডার বাই দিতে পারি না? জি স্যার। এখানে আরেকটা বিষয়, মজার বিষয় দেখায় দিই, সেটা হলো ধরেন সিলেক্ট আমাদের কি কি কলাম ছিল, নেম ছিল না, ইএমপি নেম, ইএমপি নেম আছে আর স্যালারি, ইএমপি নেম আর স্যালারি ডিপার্টমেন্ট নাই। আর সাথে যদি আমরা অ্যানুয়াল স্যালারিও দেখতে চাই, কমা দিয়ে কি বলে দিব, 12 ইনটু সাথে অ্যানুয়াল স্যালারিও। আবার ওইটা চেঞ্জ করা যাবে এলিয়াস। আবার এটাতে যদি অ্যানুয়াল স্যালারি এলিয়াস দিতে চাই তাহলে এখানে কি বলে দিব, অ্যানুয়াল স্যালারি ডাবল কোটেশন। হয়ে গেল না? জি স্যার। এখন আমরা এই নাম অনুযায়ী অর্ডার করতে চাই। Ascending। নাম অনুযায়ী যদি অ্যাসেন্ডিং অর্ডার করি তাহলে কি এর পরে বি আসবে, জি স্যার। বির পরে জে আসবে, তারপরে এন আসবে, তাই না? জে কে এন, এটা সাজিয়ে নেওয়ার কথা। যদি এটা করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, সিলেক্ট। অর্ডার বাই, জি স্যার। তাই না? আচ্ছা তার আগে, আচ্ছা না এটা দিয়ে নি আগে, অর্ডার বাই কি লিখতে হবে, ইএমপি নেম। এমপি। জি স্যার। এইখানে অর্ডার বাই ইএমপি নেম না লিখে আপনি এইটা কত নাম্বার কলাম, এক নাম্বার কলাম না, জি স্যার। শুধু 1 লিখলেও কাজ। এটা তো বেস্ট। ঠিক আছে? অর্ডার বাই এর পরে আপনি যে সিলেক্ট করতেছেন যেই ক্রমে, সেই ক্রমের যত নাম্বার কলাম অনুযায়ী আপনি অর্ডার করতে চান তত নাম্বার কলামের ক্রম নাম্বারটা দিয়ে দিলেও কি কাজ হবে, অথবা কলামের নামও দিতে হবে। যেমন আমরা যদি স্যালারি অনুযায়ী করতে চাই তাহলে এখানে অর্ডার বাই কত লিখতে হবে, 2। অর্ডার বাই 2। এবার পাশাপাশি। আচ্ছা কিন্তু ওটা স্যার- কি করবে দেখেন, আপনি যদি এরকম দুইটা দেন 1 আর তারপরে যদি 2 দেন তাহলে প্রথমে আগে কি করবে, এই 1 অনুযায়ী আগে সাজাবে, তারপরে 1 এর ভিতরে যদি সেম সেম কেউ থাকে সেগুলাকে দ্বিতীয়টা অনুযায়ী, মানে 1 এর সাজানোটা প্রাধান্য পাবে। 1 এর ভিতরে মনে করেন সেম নামে দুইজন আছে, জন। এইবার তাদেরকে আবার কি স্যালারি অনুযায়ী, যদি সেম সেম না থাকে তাইলে আর এটার কোনো ইফেক্ট থাকবে না পরবর্তীতে। তাহলে একটা একটা করে অর্ডার বাই এর পরে কলামের নাম না দিয়ে কত নাম্বার কলাম দিয়ে সাজাতে চান সেটাও দিতে পারেন। এখানে সিলেক্টের পরে এটা 1 নাম্বার কলাম, এই কারণে অর্ডার বাই 1 দিলে অর্ডার বাই ইএমপি নেম এর মতোই কাজ করবে। এখানে যদি এটা না করতে হয় তাহলে অর্ডার বাই 1 দিলে তখন স্যালারি অনুযায়ী হতো, অর্থাৎ 1 নম্বরে যেটা আছে সেটাই। হ্যাঁ, সিলেক্ট করে আগে দেখবেন যে আপনার আউটপুট কি আসতেছে। এবার আউটপুটে যেটা প্রথমে আছে সেটাই অর্ডার বাই 1 লিখলে সেটা অনুযায়ী শেষ হয়ে যাবে। এখন আমরা যদি শুধু
যারা 30-এর কম ডিপার্টমেন্টে চাকরি করে তাদেরটা দেখতে চাই, তাহলে একটা হয়ারও দিতে পারি, তাই না? হয়ার কি অর্ডার বাইয়ের আগে হয় না পরে হয়? হয়ার কি অর্ডার বাইয়ের আগে হয় না পরে হয়? হয়ার ডিপার্টমেন্ট আইডি less than 30, তাই না? এইবার দেখেন, এই যে একটা সিলেক্ট স্টেটমেন্ট আমরা লিখলাম, এই যে সিলেক্ট স্টেটমেন্ট আমরা লিখলাম, এটার মধ্যে কি কি ইউজ করা যায়? প্রথমে চাইলে আমরা কি একটা ইয়া দিতে পারতাম, স্টার দিতে পারতাম। স্টার দিলে তো সবগুলা দেখাইতো, তাই না? অথবা আমরা কি কিছু কলামের নাম দিতে পারি, অথবা এবং কলামের নামগুলোর পরে কি আবার এলিয়াস দিতে পারি। আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, সেটা দেখাইনি। কোনো জিনিস যদি রিপিটেশন থাকে, যেমন আমরা ডিপার্টমেন্ট আইডি যদি সিলেক্ট করি, সিলেক্ট ডিপিটি আইডি ফ্রম দেখেন এখানে 10 আর 20 এর রিপিটেশন আছে না? এইবার আপনাকে যদি কেউ বলে যে এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিফারেন্ট ডিপার্টমেন্ট আইডি আছে, এগুলো আপনি দেখান, সেক্ষেত্রে এইভাবে কোয়ারি করে দেখাইলে সে বলবে না যে 10-20 বার দেখাইছেন কেন। তো এখানে একটা চ্যালেঞ্জ আছে না, যে সেমটা একবার দেখানোর জন্য। এইটা যদি দেখাইতে চান তাহলে এখানে একটা ওয়ার্ড লিখতে হয় ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট শব্দের সিনোনিম হচ্ছে ডিফারেন্ট। যদি ডিস্টিংক্ট লিখে দেয় তাহলে শুধু ডিস্টিংক্ট গুলাই দেখাবে। ডুপ্লিকেট বাদ দিবে। কোনটা যদি একাধিকবার থাকে ওটা একবার দেখাবে। স্যার তাহলে কি মানে ডিস্টিংক্টই সামনে বসবে, ডিপার্টমেন্টের আইডি পরে যদি আমি ডিস্টিংক্ট বসে? কি ডিস্টিংক্ট? ডিস্টিংক্ট ফ্রম হয়ে যাবে তো। আপনি বলতেছেন ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি, তার মানে এই ডিপার্টমেন্ট আইডি গুলো ডিস্টিংক্ট। যদি ব্র্যাকেটে দেই, মানে ডিস্টিংক্টের পরে ডিপার্টমেন্ট আইডিটা ব্র্যাকেটে দেব, এটা দিলেও সম্ভবত কাজ করে, আমি শিওর না, তবে না দেওয়াই ভালো। না স্যার আমি ডিস্টিংক্টই ব্র্যাকেটে দেব। স্যালারি না, ডিস্টিংক্ট ব্র্যাকেটে দিলে কাজ করবে। ডিস্টিংক্ট ব্র্যাকেটে দিলে কাজ করবে। কিন্তু অলওয়েজ যে কলামকে ডিস্টিংক্টলি দেখতে চান সেই কলামের আগে ডিস্টিংক্ট শব্দটা ইউজ। স্যার ডিস্টিংক্ট বলতে আইডি প্রথমে ই হয়ে যাবে, বড় কিছু হয়ে যাবে, এরকম হবে? এটা সব ক্ষেত্রে হওয়ার কথা না, আরেকবার চেক করে একটু দেখে নিই। আমাদের ডিপার্টমেন্ট টেবিলটা একটু দেখি, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। এখানে তো রিপিটেশন, ওই যে রিপিটেশন আছে, ইয়াতে লোকেশন আইডিতে আছে, তাই না? 1700 2400 আবার 1700 অনেকগুলো আছে না? এই লোকেশন আইডিটা সিলেক্ট করে দেখি সাজায় ফেলে কিনা, তাহলে ক্লিয়ারলি বলা যাবে। সিলেক্ট ডিস্টিংক্ট লোকেশন ডিপার্টমেন্ট না জরুরি, মানে যখন যেটা যেভাবে সে পাচ্ছে ওটার মধ্যে মানে সামহাও সাজানো হয়ে গেছে আর কি। কিন্তু এরকম কোনো শর্ত নাই যে সে সাজানো। আচ্ছা জি বলুন, হয়নি? আচ্ছা আচ্ছা, যদি সাজিয়েই আপনি দেখতে চান সেক্ষেত্রে কি করতে হবে? যদি সাজিয়ে দেখতে চান অর্ডার বাই কি পুরা কলামের নাম লিখবে, লিখে দেন, ঘটনা বইটা যায়। আর যদি উল্টা ভাবে দেখতে চান তো ডিসেন্ডিং বিএসসি কি দিয়ে দিবে? বিএসসি। আমরা তো আমার চেয়ে ভালো পারেন না।
এখন তো এগুলো মজা লাগে স্যার, এখন এগুলো মজা লাগছে। সিলেক্টের পরে স্টার থাকতে পারে, তারপরে কি ডিস্টিংক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। ডিস্টিংক্টের পরে কি কলামের নাম থাকতে পারে। আচ্ছা, কলামের নাম না দিয়ে আবার এক্সপ্রেশনও দিতে পারি। এরপরে কলাম অথবা এক্সপ্রেশনের পরিবর্তে এলিয়াস ইউজ করা যেতে পারে। তারপরে ফ্রম টেবিল, সবগুলো অপশন চলে আসছে না। আরো বাদ দিছে, অর্ডার বাই আছে, হোয়ার আছে, তাই না? সব একবারে তো আর ইউজ করা যায় না, কারণ আপনি যখন ডিস্টিংক্ট দিবেন সাধারণত ডিস্টিংক্টের পরে কলামের নামই দিতে হয়। এক্সপ্রেশন দিয়ে আমরা সাধারণত ডিস্টিংক্ট ইউজ করি, ঠিক আছে? আর যখন একাধিক কলাম দিবেন তখন তো ডিস্টিংক্টটা ঝামেলা করবে না। যেমন আপনি তিনটা ডিপার্টমেন্টে 100 জন এমপ্লয়ি আছে, আপনি লিখলেন সিলেক্ট লাস্ট নেম কমা ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট আইডি, তাহলে সে কিভাবে কি করে? এমপ্লয়ি 100 জন, তাদের সাথে যদি ডিপার্টমেন্ট আইডি দেখাইতে হয় তাহলে প্রত্যেকের সাথে ডিপার্টমেন্ট আইডি দেখাইতে হবে। আবার লিখে দিয়েছেন ডিস্ট্রিক্ট, সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না জিনিসটা? ডিপার্টমেন্ট আইডি বলতেছেন তুমি তিনটা ডিপার্টমেন্ট তিনবারই দেখাও, 100 বার তুমি দেখাইতে পারবে না। আর এদিক দিয়ে এমপ্লয়ি আইডি তো সবগুলা ডিফারেন্ট, তাহলে এই 100টার সাথে সে তিনটাকে কিভাবে ম্যাচ করে দেখাবে? প্রবলেম তৈরি হবে না? সো এটা কি এরর জেনারেট এখানে যদি কোনো আইডির সাথে লিখে দিল, আপনি বুঝেন এই জিনিসটা। ওখানে লিখলেও তো লাভ নাই, এমপ্লয়ি আইডি তো ডিফারেন্ট আছে। ধরেন এই যে এরকম এরা মনে করেন সব দুইটা ডিপার্টমেন্টের, ঠিক আছে? এটা এমপ্লয়ি আইডি, এটা ডিপার্টমেন্ট। এখন এই এমপ্লয়ি আইডি আপনি সিলেক্ট এমপ্লয়ি আইডি ফ্রম এমপি করলেও এই সবগুলাই দেখাবে, সিলেক্ট ডিস্টিংক্ট এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়িজ করলেও কি সবগুলাই দেখাবে। কারণ এগুলো তো সব ডিস্টিংক্ট, প্রাইমারি কি না? প্রাইমারি কি তো রিপিটিশন হয় না। সেক্ষেত্রে যদি আপনি এরকম একটা স্টেটমেন্ট লিখেন সিলেক্ট এমপি আইডি কমা এরপরে লিখলেন ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এম, তাহলে এখন সে কি করবে? ক্যাচে পড়ে গেছে না? এই কলম তো পুরোটাই সে দেখাইছে, কিন্তু এইবার তো সে 10 4বার আর দেখাইতে পারতো না, একবার তিনবার আর দেখাইতে পারতো না। আমরা এই জায়গায় সমস্যা হয়ে গেল না? তার মানে ইনকোয়ারি এটা ডিস্টিংক্ট হবে না। আলাদা আলাদা করে কারণ এতটুকু আউটপুট হইছে কয়টা রো? 60টা রো। এতটুকু আউটপুট হইছে 2টা রো। 60টার সাথে 2টা কিভাবে মিল করে দেব? বুঝতে পারছেন জিনিসটা? মানে সবকিছু তো আর সম্ভব না। কিছু অবাস্তব ব্যাপার আছে যেগুলো বলা যায় কিন্তু বাস্তবে করা যায় না। আচ্ছা, এখন আবার সে একটা মাঝখানে প্রশ্ন উত্থাপন করছিল, সেটা কি এইখানে ডিস্টিংক্ট দিয়ে দিতে তো হওয়ার কথা। এখানে ডিস্টিংক্ট দিলে কি এই 60টা কি 2টা হইব? সব জায়গায় সব ওষুধ কি কার্যকর হয় না। এখানে 7টা দিলেও ডিস্টিংক্ট দিলে 7টা আসবে না, দিলে 7টা আসবে। তোমার তো সেম আইডি নাই। প্রাইমারি কিতে ডিস্টেন্স দেওয়া লাগবে না, এমনি প্রাইমারি ঠিক দেওয়া। সিলেক্টের কাজ কি? আইডেন্টিফাইজ দ্য কলাম, কোন কলাম দেখাবে। ফ্রম এর কাজ কি? ফ্রম এর পরে কোন টেবিল থেকে এই কলামগুলো দেখাইতে হবে সেটা সে দেখায়। তারপরে দেখেন নিচে একটু বর্ণনা আছে। সিলেক্ট হইছে এর লিস্ট অফ কলাম, যদি স্টার দেন তাহলে সিলেক্ট অল কলাম, সে কি সমস্ত কলাম দেখায়। ডিস্ট্রিক্ট কি করে? সাবট্রেস ডুপ্লিকেট থাকলে বাদ দেয়। কলাম অথবা এক্সপ্রেশন, এই অংশটা দিয়ে আপনি কলাম অথবা এক্সপ্রেশন সিলেক্ট করবেন। এলিয়াস দিয়ে কি করবেন? গিভ দ্য সিলেক্টেড কলাম ডিফারেন্ট হেডিংস, যদি কোনো একটা কলামের ডিফারেন্ট হেডিংস দিয়ে দেখাতে চান সেক্ষেত্রে এলিয়াস দিতে হবে। তারপর ফ্রম টেবিল, আমাদের এই সবগুলোই লাগবে। এগুলো আপনার ইউজ করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন কাজে। এখানে যে আপনি কোড লিখতেছেন, এই যে সিলেক্ট কথাটা, এটাকে আমরা বলি কিওয়ার্ড। এটা কমন না? যে কোনো সিলেক্ট কোয়ারি দিয়ে সিলেক্ট লিখতে হয়। তারপরে কি ডিস্ট্রিক্ট, এটাও কি কিওয়ার্ড। এটা ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড, এটা কিন্তু টেবিলের ওয়ার্ড না। টেবিলের নাম, কলামের নাম, ওগুলো কিন্তু কিওয়ার্ড না, ঠিক আছে? কিন্তু এটা কি একটা কিওয়ার্ড। কে বলছে? আপনি না, ঠিক আছে, এই ডিস্টিংক্ট আপনি সবসময় ইউজ করবেন না, মাঝে মধ্যে ইউজ করবেন। কিন্তু এটা কি কোনো টেবিল স্পেসিফিক? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক।
দ্যাটস ওয়াই দিস ওয়ার্ড ইজ এ কিওয়ার্ড। কিন্তু এই কলামের নামটা এটা কি টেবিল স্পেসিফিক না? টেবিলের উপর নির্ভর করবে তার কলামের নাম। ফ্রম এর পরে যে টেবিলের নাম এটা কি টেবিল স্পেসিফিক না? এগুলা কিন্তু কিওয়ার্ড না, এগুলো হচ্ছে অবজেক্টের নাম। আর ল্যাঙ্গুয়েজের যে অংশগুলো যেমন সিলেক্ট, ডিস্ট্রিক্ট, অর্ডার বাই, হোয়ার, এগুলাকে কি বলে? কিওয়ার্ড বলে। কিওয়ার্ডকে কখনো আপনি কোনো নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। কিরকম? আপনার মন চাইলো যে ফ্রম নাম দিয়ে একটা টেবিল বানাবো, মন চাইলো যে সিলেক্ট নামে একটা টেবিল বানাবো, ডেট নামে একটা কলাম রাখি। ডেট তো একটা ডাটা টাইপ, ডেট কলাম, এটা কিন্তু আমিও ভুল করতাম। কারণ মাঝে মধ্যে এরকম চলে আসে না যে ডেট নামে একটা কলাম রাখি, অ্যাটেন্ডেন্স টেবিলে ডেট নামে একটা কলাম রাখি। কি ব্যাপার, আর তো কাজ করে না গিয়ে দেখি কি ভুল করলাম, দিয়ে রাখছি কি ডেট 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 টাইপের। মানে এটা তো দুইটাই তো কিওয়ার্ড, কিওয়ার্ড তো নাম হিসেবে ব্যবহার করা যায় না। সেটা তো নেবে, কারণ কি জয়েনিং আন্ডারস্কোর ডেট এটা তো একটা ডিফারেন্ট ওয়ার্ড হয়ে গেছে, সেটার কিওয়ার্ড হলো না। সেটা তার কিওয়ার্ড হলো না। তাহলে স্যার আমরা স্কুলে ভাষা শিখতেছি। এখন এখানে কয়েকটা পরিভাষা আছে, যেমন সিলেক্ট একটা কিওয়ার্ড, ডিস্টিংক্ট একটা কিওয়ার্ড, ফ্রম একটা কিওয়ার্ড। এগুলাকে কি বলে? কিওয়ার্ড। আর এই পুরো স্টেটমেন্টের একটা পার্ট যদি চিন্তা করেন, যেমন সিলেক্ট কলাম নেম এটা একটা পার্ট না, ফ্রম টেবিল নেম এটা আরেকটা পার্ট না, হোয়ার কন্ডিশন এটা আরেকটা পার্ট না, অর্ডার বাই আবার কলাম নেম আরেকটা পার্ট। এই এক একটা পার্ট কি বলে? এক একটা ক্লজ বা বাক্যাংশ, ক্লজ। আর এই সিলেক্ট থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত পুরাটাকে বলে একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট একটা অংশকে বলে ক্লজ। আবার বলছি, একাধিক ওয়ার্ড নিয়ে তৈরি হয় কি? একটা ক্লজ। একাধিক ক্লজ নিয়ে একটা স্টেটমেন্ট। এই ব্যাপারগুলো এখানে আছে। দেখেন, এক কিওয়ার্ড রেফার টু এন ইন্ডিভিজুয়াল এসকিউএল এলিমেন্ট, ফর এক্সাম্পল সিলেক্ট, ফ্রম আর কিওয়ার্ড। A clause is a part of a SQL statement. For example, select employee ID last name. এতটুকু কি একটা ক্লজ। A statement is a combination of two or more clauses. যেমন select star from employee, মানে পুরোপুরি কমপ্লিটলি একাধিক ক্লজ মিলে কি হয়? একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট। স্টেটমেন্টের আরেক নাম কি? ইনস্ট্রাকশন। স্টেটমেন্টের আরেক নাম কি? কিওয়ার্ড হচ্ছে কি মানে কলামের নামগুলো। না, কিওয়ার্ড হচ্ছে টেবিল এবং কলামের নাম ছাড়া বাকিগুলা, যেগুলা টেবিল স্পেসিফিক না। একটা কলামের নাম কি? একটা টেবিলের স্পেসিফিক। একটা টেবিলের নাম কি? একটা টেবিলের স্পেসিফিক। যখন যে টেবিল সিলেক্ট করবেন সেই টেবিল অনুযায়ী কলামের নাম চেঞ্জ হয়ে যাবে। যখন যে টেবিল সিলেক্ট করবেন সেই টেবিল অনুযায়ী টেবিলের নামও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সিলেক্ট কিন্তু চেঞ্জ হবে, ফ্রম কিন্তু চেঞ্জ হবে না, হোয়ার কিন্তু চেঞ্জ হবে না, অর্ডার বাই কিন্তু চেঞ্জ হবে না। এগুলো হচ্ছে কি? অর্থাৎ যেই টেবিলেই করেন, ফ্রম কি এমপি টেবিল থেকে ডিপার্টমেন্ট টেবিল সিলেক্ট করতে গেলে ফ্রম চেঞ্জ হবে? হবে। সো সমস্ত টেবিলে যেগুলা অপরিবর্তনশীল থাকে সেগুলাকে বলে কিওয়ার্ড। টেবিল টু টেবিল যেগুলা পরিবর্তন হয়ে যায় সেগুলাকে কি বলে? অবজেক্ট। মানে যেগুলো ফর্মুলা ব্যবহার করি আমরা, ফর্মুলাগুলো ব্যবহার করা। হ্যাঁ, যেগুলো আছে ফর্মুলার অংশ Keyword. সেগুলা কিওয়ার্ড। আর ফর্মুলার ভিতরে যেগুলো আমরা ডাটা হিসেবে ব্যবহার করি সেগুলো হচ্ছে অবজেক্ট। কলামের নাম হইতে পারে, টেবিলের নাম হইতে পারে, এক্সপ্রেশনের অংশ বিশেষ হইতে পারে, কন্ডিশন হইতে পারে একটা। তারপরে দেখেন দেখাইতেছে সিলেক্টিং অল কলামস, একটা টেবিল থেকে কিভাবে সমস্ত কলাম সিলেক্ট করবে। বলার কিছু আছে? সিলেক্ট স্টার ফ্রম টেবিল, এইভাবে একটা টেবিল থেকে সমস্ত কলাম সিলেক্ট, জানা না? তারপরে বলতেছে কি, একের অধিক নির্দিষ্ট কলাম যদি সিলেক্ট করতে হয়, সবগুলা না, আপনি দুইটা কলাম দেখবেন, তাহলে কি করতে হয়? সিলেক্ট ফার্স্ট কলাম, কমা সেকেন্ড কলাম, ফ্রম টেবিল নেম। জানা তো নাকি? এখানে কিছু বর্ণনা আছে। এসকিউএল স্টেটমেন্ট লেখার গাইডলাইন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন পরীক্ষার প্রশ্ন দেই এটা কিন্তু খাতার মধ্যে টুকে রাখি, আপনার ডেসক্রিপটিভের জন্য মাঝে মাঝে এরকম কিছু দিচ্ছি আমি, এগুলা ফাঁকে ফাঁকে পড়ে ফেলবো। এসকিউএল স্টেটমেন্টস আর নট কেস সেনসিটিভ, অর্থাৎ ফ্রম সব বড় হাতেই লিখতে হবে বা এফ বড় হাতের পরের গুলা ছোট হাতের লিখতে হবে,
সিলেক্ট ছোট হাতের লেখলেও কাজ করবে, বড় হাতের লেখলেও কাজ করবে, বিষয় লেখলেও কাজ করবে। অর্থাৎ এসকিউএল স্টেটমেন্ট কেস সেনসিটিভ না। বুঝতে পারছেন? কেস সেনসিটিভ না। SQL statements can be entered on one or more lines. চাইলে পুরাটা কি এক লাইনেও লিখতে পারে, চাইলে এন্টার দিয়া একাধিক লাইনেও লিখতে পারেন। যতক্ষণ সেমিকোলন না দিবেন ততক্ষণ সে বলবে যে আরেকটু রয়ে গেছে, আরেকটু রয়ে গেছে, আরেকটু রয়ে গেছে। Keywords cannot be abbreviated. Keywords এর সংক্ষিপ্ত করে দিতে পারবেন না। আপনার from লিখতে গিয়ে মনে হলো FRM লিখে দিই, কাজ করব না কিন্তু। সিলেক্ট লিখতে গিয়ে আপনি SEL লিখে ফেলাইলেন, মেসেজের ভাষায় কাজ করবে না। অথবা স্প্লিট অ্যাক্রস লাইন, একাধিক লাইনেও লিখতে পারবেন। ফ্রম এর FR আর লেখছেন প্রথম লাইনে, এন্টার দিয়া তারপরে নিচের লাইনে লেখছেন ওয়েব, কাজ করব না কিন্তু। ক্যানট এব্রিভিয়েটেড অর স্প্লিট অ্যাক্রস লাইন, একাধিক লাইনে লেখা যাবে না কিওয়ার্ডগুলো, একই লাইনে লিখতে হবে। ক্লজেস আর সেপারেট ইউজুয়ালি প্লেসড অন সেপারেট লাইন। ক্লজগুলোকে আলাদা আলাদা লাইনে, যেমন আমি বলছি না যে সিলেক্ট কলাম নেম গুলো একটা লাইনে লিখি, ফ্রম টার একটা লাইনে লিখি, হোয়ার টার একটা লাইনে লিখি। এটা কেন করছিলাম? কারণ রিকমেন্ডেশন হচ্ছে প্রত্যেকটা ক্লজ কি আলাদা 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 লাইনে লেখা, তাহলে দেখতে সহজ, কোডটা পড়তে সহজ। কিন্তু যখন দ্বিতীয় একজন যখন আমার কোডটা পড়বে তার জন্য এটা প্রজেক্ট করা বা প্রজেকশন করা, মনে মনে চিন্তা করা সহজ হবে। ইন্ডেন্টস আর ইউজ টু এনহ্যান্স রিলায়েবিলিটি। ইন্ডেন্ট মানে বুঝেন তো, ওই যে প্রথম লাইনের পরে একটু বাদ দিয়ে দ্বিতীয় লাইন, একটু বাদ দিয়ে দ্বিতীয় লাইন, এরকম আমরা লিখি না। ক্রিয়েট টেবিলের ক্ষেত্রে এরকম করছি না, ক্রিয়েট টেবিল দিয়ে কমা দিয়ে একটু ডান দিক থেকে কলামের নামগুলো লিখলাম, এটাকে বলে কি ইন্ডেন্টেশন। In SQL developer, SQL statements can be optionally terminated by semicolon. Semicolons are required when you execute multiple SQL statements. SQL developer এর এটা বলতেছে যে এটা অপশনাল, সেমিকোলন দিলেও চলে না দিলেও চলে, তবে মাল্টিপল SQL স্টেটমেন্ট একসাথে এক্সিকিউট করতে গেলে অবশ্যই সেমিকোলন লাগে। আমাদের এটা তেমন দরকার নাই, কারণ আমরা SQL ডেভেলপার ব্যবহার করব। In SQL plus you are required to end each SQL statement with a semicolon. SQL plus অবশ্যই কি করতে হইবে, সেমিকোলন দিয়ে একটা স্টেটমেন্ট শেষ করতে হবে, তাইলে যতই আপনি এন্টার চাবেন সেখানে নিচে যাইতেই থাকবে, শেষ আর হবে সে ভাবে আরো কিছু লিখবেন, আরো কিছু লাগবে। আচ্ছা স্যার, আমি ভুলেই ইন্টার চাপলাম, যদি শেষে 2-3 বার তারপরে কাজ করবে, একটা সেমিকোলন দিয়ে এন্টার দিবে। কি বলছে বুঝছেন না বুঝেন নাই? যে দেখা সিলেক্ট স্টার ফ্রম ইএফবি, এখন সেমিকোলন দিতে মনে নাই, বলতাছে স্যার আমি তো নিচে যাইতেই আছি, এখানে গিয়েছে এইটা কিন্তু ঘটনা বইটা গেছে, বাইরে হয়ে গেছে, আর কাজ করব না। এখন ব্যাক করার বুদ্ধি কি স্যার? এই যে আপেরো, ওইটা তো আপেরো দিলে তো ভিতরে থাকতেছে। আর ধরেন এক লাইন নিচে আসছে, আবার সিলেক্ট স্টার ফ্রম ইএফবি, আবার একটা হোয়ার লিখলেন, হোয়ার আরেক লাইন নিচে লিখলেন, চলে আসছে আরেক লাইন নিচে, এক লাইন নিচে তো সে ভাবতেছে যে কিছু লিখতেছেন না, শেষ। আমার একটা হোয়ার কন্ডিশন লিখে, হোয়ার স্যালারি লেস দেন 12,000, সেমিকোলন দেন না, এখন এখানে দিয়ে দেন, সমস্যা নেই। এটাই বলুন, কোনো কারণে দিতে মনে না থাকলে। স্যার আপনি আরেকটা কথা বললেন যে শেষ হয়ে গেছে, এটা তো বুঝলাম না স্যার, শেষ আপনি বুঝলেন। আপনি যে এসকিউএল বারবার দিতেছেন, বলছেন যে আর শেষ হয়ে গেছে। এই যে দেখেন দ্বিতীয় লাইনে যখন আমরা কিছু দিলাম না, তখন সে অটোমেটিক্যালি ভাবছে যে আপনি আর কিছু দিবেন না, এবং যেহেতু এটা কোনো ভ্যালিড স্টেটমেন্ট না, সে কিন্তু কিছুই দেখে না। সে এটারে কি ভাবছে, অসম্পূর্ণ কবিতা, লিখতে গিয়ে আর লেখে নাই, এই কারণে সে এই ব্যাপারে কিছু মন্তব্য করে না, পাবলিশ হয় নাই তো, এই ব্যাপারে রিভিউ আসবে না, রাফ খাতা মনে করছে। SQL ডেভেলপার SQL ক্লাসের মধ্যে কিছু পার্থক্য দেখাইতেছে। জি উপরেরটাই মেইন,
নিচেরটা এমসিকিউর জন্য একটু রিডিং দিবেন, যদি দেখেন ইম্পর্টেন্ট কোনো তথ্য আছে দাগায় রাখবেন, খাতায় লিখে রাখবেন। এখানে দেখেন আমরা যে এক্সপ্রেশন লিখলাম 12 ইনটু স্যালারি, এই যে এটা ইউজ করছি না চিহ্নটা, আরো কি কি চিহ্ন ব্যবহার করা যায়? আপনি যোগ করতে পারেন, মাইনাস করতে পারেন, গুণ করতে পারেন, ভাগও, এইভাবে আপনি এক্সপ্রেশন লিখতে পারেন। আমরা আরেকটা দেখাই একটু করে, কারণ আমরা সিলেক্ট 12 ইনটু স্যালারি, স্যালারি করলাম, এটার আবার ভাগ করি ধরেন 12 দিয়া, আবার সেই আগের মতো হয়ে যাবো না, স্যালারি বুঝছে? আবার মনে করেন মন চাইলো সাথে যোগ করে দিই 1000, এবং সরল অঙ্কের নিয়ম অনুযায়ী হয়েছে, কিন্তু আগে গুণ ভাগের কাজ হয়েছে, সবার শেষে শেষ করেছি যোগ করছি। আবার যদি এটা বিয়োগ করি 1000 এর সাথে মাইনাস আবার 1000, তার মানে এখানে কি এক্সপ্রেশন লেখা যায়, তাই না? আবার যদি আপনি এটা করতে চান যে আগে একটু কইরা তারপর সে ভাগ করবে, ঠিক আছে? তাহলে কি দিতে হইব? ব্র্যাকেট দিতে হবে। দিলাম ব্র্যাকেট। বোঝা যাইতেছে না, একটা বাদ দিয়ে দিই, অথবা এখানে 1000 এর জায়গায় 5000 করে দিই, মাইনাস হয়ে যাবে, মাইনাস 500 করে দিলাম, হয়ে গেল না? তো এইভাবে আপনি চাইলে এই বিভিন্ন এক্সপ্রেশন লেখার সময় কিছু এরিথমেটিক অপারেটর ইউজ করতে পারেন। কি কি ইউজ করতে পারবেন এই অপারেটর? কোনটার কি মিনিং? স্যার মান্থলি স্যালারির মধ্যে প্রতি আওয়ার রেটটা বাড়িয়ে দেবে, মানে মান্থলি স্যালারির মধ্যে প্রতি আওয়ার স্যালারিটা বাড়িয়ে দেবে। আওয়ার? আচ্ছা আচ্ছা, একজনের মান্থলি স্যালারি দেওয়া আছে, সিলেক্ট স্যালারি দিলে কি মান্থলিটা বের হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রতিদিনেরটা যদি বের করতে 30 হয় ভাগ, তাহলে ভাগ 30, আবার আর প্রতি ঘন্টাটা যদি বের করতে হয় গুণন 24, গুণন না তো ভাগ। ও ভাগ। একদিনের স্যালারি থেকে 1 ঘন্টার স্যালারি বের করতে হলে কি 24 দিয়ে ভাগ জি করতে স্যার, হবে? হ্যাঁ। অ্যাকচুয়ালি 24 দিয়ে তো ভাগ করা যায় না, ওয়ার্কিং আওয়ার দিয়ে ভাগ করতে হয়, তাই না? এটাও জিজ্ঞাসা করে নিতে হবে যে কিভাবে আমি বাইর করবো, এটা যে আপনাদের আওয়ারলি স্যালারি বাইর করতে বলতেছে সে যেভাবে বলবে, যে শুধু কর্ম ঘন্টা বিবেচনা করে ঘন্টা স্যালারি বের করতে হবে নাকি পুরা দিন বিবেচনা করে? যদি কর্ম ঘন্টা বলে তাহলে 8 দিয়ে ভাগ করবে। এখন এটা আইডিয়া দিয়ে দিই, From in, আওয়ারলি ডাবল করে দেবো। না, একটাই যেহেতু আছে। আওয়ারলি না, এই যে মাঝখানে দিয়ে দিই from in, বাইরে গেল না, যে ঘন্টায় কত পায়? আপনি এগুলা এই যে দেখতে পাচ্ছেন না, যেগুলা ঝামেলা করি, তখন আপনি চাচ্ছেন কি 2 গড় পর্যন্ত জি বা স্যার। পূর্ণটুকু দেখতে, তাইলে রাউন্ড করে দেন। আমরা অঙ্ক করার সময় রাউন্ড করতাম না, রাউন্ড ফিগার রাউন্ড করে দেন। কত দশমিক গড় পর্যন্ত করবেন? 2 পর্যন্ত দেখেন, রাউন্ড করেন, বুঝছেন না? 2 গড় পর্যন্ত যদি রাউন্ড- 0 পর্যন্ত করেন রাউন্ড, যেটা পূর্ণ সংখ্যা পর্যন্ত ব্র্যাকেটে round ঢুকলো করবেন। কেন স্যার টু স্যার? রাউন্ডের পরেই তো টু আসার কথা না? না না, রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে প্রথমে যে 2টা প্যারামিটার নেয়, জি স্যার। কাকে রাউন্ড করবে, কত ঘর কত করবে, কত এবং শেষে আসবে কত ঘর পর্যন্ত যেটা। লেখার নিয়ম 0 দিলে কি এই 0 ঘর পর্যন্ত রাউন্ড করবে, অর্থাৎ শুধু পূর্ণ মানে সংখ্যাটা দশমিকের বলা পর আসবেই না। দশমিকের পর একটা আর পাবে। এসকিল এরকম সহজ হয়, তারা তো শিখে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম সহজ। আচ্ছা, এখন দেখেন এই রাউন্ড করার কারণে কি হলো, এই যে এটা 5 এর বেশি, সে এখানে কি 1 যোগ করে দিছে না? এটা 5, এই কারণে এখানে কি 1 যোগ করে দিছে না? এখন আপনাকে বললো যে না, তুমি এইসব যোগ টোগ করবা না, খালি দশমিকটা রাউন্ড বাদ দিবা। ফিগারটাই। এটার একটা নাম আছে, এটা বলে ট্রাঙ্ক। ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে খালি বাদ দাও, 5 না 5 এর বেশি আছে এত কিছু তোমার দেখা বিষয় না। আর রাউন্ড রাউন্ড হচ্ছে আমরা অঙ্কে যেটা করতাম, 5 অথবা 5 এর বেশি হইলে 1 যোগ করে দিয়ে বাকিটা ফেলে দিতাম, দিস ইজ রাউন্ড। আর ট্রাঙ্ক মানে হচ্ছে কি, খালি ফেলে দাও, যা আছে ফেলে দাও, 9 হলেও বাদ। আচ্ছা, তাইলে আমরা এবার রাউন্ডের জায়গায় ট্রাঙ্ক দিয়ে দেখি কি আসে। তাহলে কি ওই জিরো দিতে হবে?
জিরো দিলে জিরো ঘর পর্যন্ত করবে, আর নাহলে যে ঘর পর্যন্ত দিবেন সেই ঘর পর্যন্ত হবে। এটা আগে আপনি যদি এক ঘর পর্যন্ত ট্রান্স করে তাহলে এক ঘর রেখে বাকিগুলো ফেলে দিবে। ও আচ্ছা আচ্ছা। এই যে এক ঘর রেখে বাকিগুলো ফেলে দিবে। আর ট্রাঙ্কেট একটা যে আছে ওটা কি স্যার? এটাই ট্রাঙ্কেট। ও আচ্ছা আচ্ছা। ফাংশনের নাম ট্রাঙ্ক সংক্ষেপে। ওইটাতে সব এক্সট্রিম কিন্তু আউট অফ ইউ আসে যেমন মান্থলি স্যালারি তার তো এক্সট্রা কিছু ওভারটাইম আছে না কোনটা আছে পুরো দিলে হবে। তো সেগুলো ওর সাথে হ্যাঁ, আবার অ্যাড করে দিবেন। একটু করে বলুন দিবেন। বাদ ভাই কোর্স শেষ করতে করতে ইনশাআল্লাহ আপনি মাত্র সব। জন্য একটা সফটওয়্যার বানিয়ে দিবেন। ইনশাআল্লাহ। সব কিছু আপনার সফটওয়্যার দিয়ে মেনটেন হবে এবং মাস শেষে আপনার এই বিল্ডিং সব সফটওয়্যার দিয়ে বের করতে পারবেন। কাগজে কলমে কোনো হিসাবই করতে হবে না। আপনি খালি এন্ট্রি দিবেন প্রতিদিন কত বাজার করা হয়েছে, স্টোর থেকে কত কি মালামাল বের করা হয়েছে, কতটুকু রান্না করা হয়েছে, কত টাকা ঢুকছে, কত টাকা বেরোবে, কত টাকা বেতন হিসেবে তুলবে, কোনো কিছু কাগজ লাগবে না। একটা কম্পিউটার থাকবে, ওটা দিয়ে সব হয়ে যাবে। এবং এমনও কিন্তু নাই মনে হয় মাদ্রাসাগুলোতে, আপনি প্রথমে এটা বানাবেন, বানায়া ফ্রি দিয়ে দিবেন সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে আপনার এক নামে নাম হয়ে যাবে। এক্সেলে তো করা যায় হ্যাঁ। এক্সেলে তো করা যায় এক্সেলে তো এন্ট্রি দিতে হয় বুঝা বুঝা, আবার রিপোর্ট করতে হইলে আবার এই থিওরি মিওরি করো, কত ঝামেলা না। আপনি এক্সেল দিয়া মান্থলি বিল কোন স্টুডেন্টের কয়টা করে মিল খাইছে, কত করে বিল হইব, এটা আপনি করেন না বুঝা। আর ওখানে তো একবার বানানো হইলে আর খালি এখানে ক্লিক করবেন, ক্লিক করে অটো সময় বাঁচবে এখানে এক্সেলের আর এক্সেলে কি আপনি প্রতি এক্সেল শিখায় একজনকে বসায় রাখতে এক্সেল মাস্টার লাগবে প্রতি মাদ্রাসার জন্য একজন, বুঝতে পারতেছেন তো? ওগুলা এফোর্ড করতে পারবে না তো স্যার, আমাদের দেশে। এখানে আরেকটা বিষয় ধরেন প্রতিটা মাদ্রাসায় এখানে দেখাচ্ছে এক্সপ্রেশনও যে লেখা যায়, অলরেডি দেখাইছি আমরা, তাই না? কলামের নেমের পরিবর্তে কি এক্সপ্রেশনও লিখতে পারেন, যোগ বিয়োগ পূরণ বা বিয়োগ করে কলামের সাথে। এখন আপনি যদি বার্গার কলামের সাথে এরকম লিখেন তাহলে কি করবে ঘটনা? লেখা যাবে এরকম না লাস্ট নেম প্লাস 300 লিখলে এটা কি পিতা আটকে সঠিক হবে না ভুল হবে? ফিতা আটকায় দেবে। বি কেয়ারফুল। এখানে একটা বিষয় আছে, ভাগ এবং পূরণ শুধু নাম্বারের সাথে ব্যবহার করা যায়, ডেটের সাথে ইউজ করা যায় না। ডেট টাইপের কলামের সাথে শুধু যোগ আর বিয়োগ ইউজ করা যায়। আপনি হায়ার ডেট প্লাস 3 তাহলে কি হবে? ওই ডেটের সাথে 3 দিন অ্যাড করে ওই পরবর্তী ডেটটা যোগ হবে। বিয়োগ হবে। বিয়োগ হবে। -3 করলে কি 3 দিন আগে ডেটটা দেখাবো। অর্থাৎ ডেট কলামের সাথে শুধু যোগ আর বিয়োগ হয়, গুণ ভাগ হয়। এই যে রুলস অর প্রিসিডেন্স, ওই যে সরল অঙ্কের যে প্রিসিডেন্স, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অকার বিফোর এডিশন এন্ড সাবট্রাকশন। অপারেটরস অফ সেম প্রায়োরিটি আর ইভালুয়েটেড ফ্রম লেফট টু রাইট। যদি প্রায়োরিটি সেম হয় তাহলে বাম দিক থেকে সে করে যেতে থাকে। প্যারেনথেসিস আর ইউজড টু ওভাররাইড দ্য ডিফল্ট প্রিসিডেন্স। যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে হবে। সব কমন কথা। আর একটু জটিল করে দেখাইলো, এই যে দেখেন এই দুইটা কিন্তু ডিফারেন্স হবে রেজাল্ট। এই দুইটা কোয়ারির রেজাল্ট ডিফারেন্স হবে, বুঝতেছেন কিনা দেখেন। কেন হবে? এটার ক্ষেত্রে স্যালারিকে 12 দিয়ে আগে গুণ করবে, তারপর 100 যোগ করবে। এটার ক্ষেত্রে কি হবে? আগে স্যালারির সাথে 100 যোগ করবে, তারপর এই কারণে কি হয়ে যাবে? ডিফারেন্স হয়ে যাবে। ব্র্যাকেটের জিনিসটা এখানে দেখাচ্ছে। আমাদের এখানে একটা কলাম আছে এমপ্লয়িজ টেবিলে, সেটা হচ্ছে কমিশন পার্সেন্টেজ বা কমিশন আন্ডারস্কোর পিসিপি। অর্থাৎ যে এমপ্লয়িরা সেলসে কাজ করে তাদের কি কমিশন পাওয়ার ব্যবস্থা আছে, তাদের ক্ষেত্রে এই কলামে ভ্যালু আছে, অন্যদের কিন্তু ভ্যালু নাই। অধিকাংশ এমপ্লয়িরই দেখবেন কি কমিশন পিসিপি খালি। আমরা যদি দেখি সিলেক্ট লাস্ট নেম কমা স্যালারি কমা কমিশন পিসিপি, from employees। দেখেন সবার খালি না, মাঝখানে কিছু এমপ্লয়ির আছে, তাই না? কমিশন পার্সেন্টেজ। আর অধিকাংশরই কি কোনো কমিশন নাই। আইটিতে যে চাকরি করে, অ্যাডমিনে যে চাকরি করে, তার তো কমিশন পাওয়ার কোনো ব্যবস্থা থাকা আসলে উচিত না। কমিশনটা হবে কি যারা মার্কেটিং বা সেলস, তারা কি কমিশন পাবে। যে পরিমাণ সেলস করবে তার উপর ভিত্তি করে সে একটা বা তার যে পরিমাণ স্যালারি আছে স্যালারির একটা পার্সেন্টেজ কি পাবে? কমিশন পাবে। পার্সেন্টেজ। এগুলো সব কিন্তু পার্সেন্টেজ, মানে
ডট 3 মানে কি 3%, 3/100, বুঝতেছেন তো? 3% মানে কি 3/100। স্যার এটার জন্য কোড কি লিখতে হবে? জি স্যার, এটা আমারও জানা আছে। বুঝিনি? এইটা এই পার্সেন্টেজ আমি তো এখানে এটা লিখছেন স্যার আপনি? পয়েন্ট ও 3 আচ্ছা, মানে আছে এটা দেখার জন্য না, এটা তো একটা কলাম, জাস্ট কলামটা স্যার। সিলেক্ট না স্যার, কমিশনটা কিভাবে লাগবে? এটা কমিশনটা এন্ট্রি দেওয়া আছে, ও আচ্ছা। কমিশনটা বের করে এন্ট্রি দেওয়া আছে। মানে কমিশন থেকে স্যালারিটা যদি বের করতে চান, যে স্যার। এই 14,000 এর 0.4 যদি কমিশন হয়, এটা কত হয় সেটা আপনি বের করতে পারেন। 14,000 এর 0.4% কত হবে? সিলেক্ট 14,000 ইনটু 0.4 এ কতটুকু হয়? 4/10 না? আচ্ছা দেই, পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 100, তাই না? এভাবে বের করে না? এখন খেয়াল করে নিন, কোনো কলামের নাম আছে? তাইলে এখানে টেবিলের নাম কি দিব? একটা সিওডো টেবিল আছে, যখন কোনো কলামের নাম থাকে না তখন এটা লিখে দিতে হয় ডুয়েল। ডুয়েল আসলে কোনো টেবিল না, কিন্তু এর তো কোনো টেবিল দরকারও নাই, এটা ফাংশন তো ডুয়েল লেখো। যেমন সিজ ডেট দেখতে চান, তাহলে কিভাবে সিলেক্ট করবে? সিলেক্ট সিজ ডেট ফ্রম কি লিখতে হইব? কারণ সিলেক্ট স্টেটমেন্টে তো ফ্রম একটা না একটা লিখতে হবে। সিজ ডেট কি কোনো টেবিলের কলাম? টেবিলের কলাম না, তো এটা সিস্টেমের যে ডেটটা, তো আমরা কি লিখে দিব? ডুয়েল। এই যে ডুয়েলটাকে, এটাকে বলা হয়েছে সিওডো টেবিল, টেবিল না। এটা কোন ডেট দেখালো স্যার? আজকে ডেট, সিস্টেমের ও ডেট, আচ্ছা আচ্ছা। কম্পিউটারে আজকে যে ডেট দেওয়া আছে। তাহলে 14,000 এর 0.4% কত আসে? 56। যে কোনো শতকরা আপনাকে যদি বলে যে 25% স্যালারি, আবার একজনের স্যালারি 10,000, তাহলে 10,000 এর 25% কত? এটা কিভাবে বের করবে? গুণন এইভাবে বের করতে হবে, 10,000 গুণন গুণন 25/100 divided 100 by 100 100। তাহলে কত হবে? 2টা শূন্য গেল, 2টা শূন্য গেল, 2500 হচ্ছে না? জি আর এটা সঠিক না ভুল আসলে বুঝি। 25% মানে কি 4 ভাগের 1 ভাগ? জি। তাহলে 10,000 এর 25% কত হবে? 2,500। তার মানে শতকরা বের করার নিয়ম কি? যেটা শতকরা বের করবেন সেটার সাথে পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। 6 এর অঙ্ক। ওরা এই যে স্যার 0.4 যে লেখছে, Percentage। এই কোডিংটা কিভাবে করছে স্যার? এটা তো কোডিং না, মনে করেন Insert করছে। আপনারে দিছে যে উনি 4.4% পাবে, এই কারণে আপনার কমিশন পিসিতে 0.4। এটা কোন ক্যালকুলেট করে বের করা না। সেটাই বলছি। পোস্টিং ছিল আগে থেকে। এটা হলো এক একজন এক এক রকম দেয় আর কি। এই দিল যে আচ্ছা আপনার 1% কমিশন দিলাম, বইয়ের কমিশন দেয় না, 30% কমিশন দেয় না। এখন যদি আপনি বলেন এটা কিভাবে ক্যালকুলেট করেন, তো ক্যালকুলেট না, এটা সে নির্ধারণ করে দিচ্ছে যে আপনার আমি 30% দিব। এরপরে এলিয়াস দেখাবে, এলিয়াস কিভাবে দিতে হয়। দেখেন আমরা এলিয়াস দিচ্ছি কি স্পেস দিয়ে না, জি, স্পেসের জায়গায় একটা এজ ও লেখা যায়, একই ভাবে কাজ করে। আমরা লাস্ট নেম নেম না লিখে লাস্ট নেম এজ নেম এভাবেও লিখতে পারি, কমিশন পিসিটি এজ কম এভাবেও লিখতে পারি, একই কথা। তো যে জিনিস না লেখলেও চলে সেই জিনিস লেখার কোনো যৌক্তিকতা, তো আমরা বাদ দিই। আমরা কোনটা ফলো করবো? এটা ফলো করবো। অলওয়েজ কি ডাবল কোড আমরা ব্যবহার, সিঙ্গেল নিলেও কি ডাবল কোড ব্যবহার করব। এলিয়াস যদি একাধিক ওয়ার্ডের হয় সেক্ষেত্রেও কি ডাবল কোড ব্যবহার করব। এসটা একটু দেখাই দিই, সিলেক্ট যেমন লাস্ট নেম ফ্রম এম, এটা হচ্ছে এলিয়াস ছাড়া, এমপ্লয়িজ EMPLOYEES
এলিয়াস ছাড়া না। কারণ আমরা যদি এলিয়াস দিয়ে দেখাইতে চাই তাহলে কি লিখতে পারি, ধরেন আমরা ধরেন দুইটা কলাম একসাথে কনকেট করব, ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে দেখাবো, পুরো নাম দেখাইতে, ফুল নেম দেখাইতে। তাহলে কি করব, ফার্স্ট নেম এফ আই ফার্স্ট নেম, কমা দিলে তো আলাদা আলাদা হবে। আলাদা হয়ে গেল না। আমরা তো একই কলামে দেখাইতে চাই, সেক্ষেত্রে মানে জোড়া দিতে হবে, পুরো নামটা একখানে দেব, জোড়া দিতে হয়। জোড়া দেওয়ার জন্য একটা চিহ্ন আছে, ভার্কারকে জোড়া দেওয়ার জন্য এই যে এই সাইন এটা বলে কনক্যাট, কনক্যাট অপারেটর। এটা হচ্ছে শিফটের ঠিক উপরে আছে, শিফট চেপে দুইবার চাপতে হয়, এন্টারের ঠিক বামে। এটা পাইপ সাইন বলে, পাইপ। এটা দুইটা মিলে একটা পাইপের মতো হয়ে গেছে না। শিফট চেপে স্যার কোথায়, শিফট চেপে শিফটের উপরেরটা, এন্টারের ঠিক বামে। ভার্সন তো পাইছেন? এটা দিলে কি হয় দেখেন, এটা দিলে কি হয় দেখেন, দুইটা কলাম জোড়া লেগে যায়। এখন একটা সমস্যা হয়ে গেছে না, মাঝখানে স্পেস না থাকলে তো পুরাটা মিললে একটা নাম হয়ে গেছে, একটা ওয়ার্ড হয়ে গেছে। সেখানে তো দুইটা করে ওয়ার্ড থাকার কথা, সো আমাদের একটা মাঝখানে স্পেস দেওয়া দরকার। তাহলে কনক্রিটের তাহলে আরেকটা স্পেস অ্যাড করব। দেখেন প্রথমে কি ফার্স্ট নেমের পর একটা স্পেস জোড়া দিব, একটা স্পেস দিলাম, আবার স্পেসের সাথে জোড়া দিলাম। এবার দেখেন কি মাঝখানে একটা স্পেস আসছে না। আপনি মনে হলো জায়গা আরেকটু বাড়ানো দরকার, আরেকটু স্পেস আরেকটা বাড়াই দিন, একটা বাড়াই দিন, একটু বাইরে গেল জায়গা। ঠিক আছে, এইবার মনে হইলো যে এই যে শিরোনামটা থাকবে ফুল নেম, এরকম থাকবে না, এটা এলিয়াস দেওয়া যেতে পারে ফুল নেম। চলেন আমরা পুরাটার একটা এলিয়াস দেই, এফ ইউ ডাবল ফুল নেম। এটা কি এভাবে কাজ করবে? কাজ করবে না। তো আমাদের কি দিতে হবে? ডাবল ফুল হলো না। এখন বইয়ে বলতেছে এইভাবে স্পেস দিয়ে এলিয়াস না দিয়ে এখানে একটা অ্যারো ইউজ করে, সিলেক্ট এই অংশটা অ্যাজ ফুল নেম। এই অ্যাজ হচ্ছে অপশনাল, লিখলেও চলে না লিখলেও, অর্থাৎ কলামের নাম আর এলিয়াসের মাঝখানে চাইলে একটা অপশনাল অ্যাজ ব্যবহার করা। এটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে এসে কনক্যাট অপারেটরটা দেয়, লাস্ট নেমের সাথে জব আইডি অ্যাড করে। আবার এটার এলিয়াস দিতে কি এমপ্লয়িজ, এই যে লাস্ট নেমের সাথে কি হয়ে গেছে, জব আইডি অ্যাড হয়ে গেছে। আমরা যেরকম ফার্স্ট নেম আর লাস্ট নেম অ্যাড করলাম, এখানে তারা কি করছে, লাস্ট নেমের সাথে জব আইডি অ্যাড করেছে। আচ্ছা, চাইলে আপনি মাঝখানে স্পেসের পরিবর্তে কোনো একটা লেখাও অ্যাড করতে পারেন। এরকম এটার একটা অপশন দেখাই, আমরা যেরকম স্পেস অ্যাড করছি, ধরেন আমরা এখন লাস্ট নেম আর জব আইডি দেখি, সিলেক্ট বা আমরা এরকম দেখতে চাই যে স্যালারি অফ, তারপর তার নামটা ইজ দিয়ে তারপর তার স্যালারিটা দেখি, এরকম ভাবে প্রত্যেকের ক্ষেত্রে দেখি। দেখেন তার আগে জব আইডি, আচ্ছা এটাই আগে দেখাই। দেখেন সিলেক্ট স্যালারি, সিলেক্ট স্যালারি, স্যালারি, না এটা তো কলাম সিলেক্ট হয়ে যাবে, আমরা এখানে সিঙ্গেল করে দিয়ে দিলাম সিলেক্ট, তাইলে এটা ভ্যালু হিসেবে নিচ্ছি, সিলেক্ট স্যালারি। এই জিনিসটা আগে একটু বুঝাই, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি। এবার কি হবে বলেন, না এই স্যালারি তো কলাম না, সিঙ্গেল কোড দিয়ে দিছি না, এই স্যালারি তো একটা ভ্যালু। জি স্যার। তাইলে এই ভ্যালুটাই সে নরমালি ধরেন এই সিলেক্ট স্যালারি ফ্রম ডুয়াল যদি দেই, তাহলে একটা স্যালারি আছে, এইটাই দেখাবে, এই ভ্যালুটাই দেখাবে। জিনিসটা অনেকটা এরকম, ধরেন সিলেক্ট 10 প্লাস 20 দিলাম, ডুয়েল কত দেখাবে, 30 দেখাইছে না। এখন অর্থাৎ যা দিচ্ছি তাই দেখাচ্ছে, এগুলো কলামের নাম না। অথবা আমরা দিলাম 10 20 ফ্রম ডুয়াল, তাহলে কি 10 20ই দেখাচ্ছে। ঠিক আছে,
এখন আপনি যদি ডুয়েল না লিখে এখানে ইএমপি লিখেন তাহলে কি হবে? টেবিলে তো এটা নাই, এটা তো ইরো দেখাবে। না এইটাই দেখাবে, কিন্তু এই টেবিলের যতগুলা রো আছে তত সংখ্যক বার দেখাবে। দেখেন এইটা। এই সংখ্যাটা যদি না থাকে তাহলে কি দেখাবে স্যার? কোন সংখ্যাটা? এখানে তো আপনি একটা স্ট্যাটিক জিনিস বলছে, এইটা এইখানে যেটা বলে দিছে এইটাই সে দেখাবে, এটার জন্য তো সে খুঁজবে না টেবিলের ভিতরে। কিন্তু যেহেতু ফ্রম টেবিল নেম দিছে তাইলে তত সংখ্যক বার দেখাবে, ততগুলা রো দেখাবে। হ্যাঁ, যেহেতু ইএমপি টেবিলে 5টা রো। আচ্ছা আরেকটু ক্লিয়ার হবে দেখেন, আমি এটা দিলাম, কমা দিয়ে দিলাম স্যালারি। এবার তার মানে কি স্যালারি কলামটা দেখাইছে এটা থেকে, আর এইটা তো তার কোনো কলাম না, সো এইটাকে তার কতবার দেখাইতে হইছে? যতটা রো আছে 5 বার দেখাইতেছে, কারণ এই টেবিলে তো রো আছে কি 5টা। 5টা। তার মানে আমরা চাইলে কি কোনো কিছু একটা এডিশনালও দেখতে পারি। এখন এইটার একটা ব্যবহার দেখাই, দেখেন সিলেক্ট, প্রথমে লাস্ট নেম সিলেক্ট করি, লাস্ট নেম কমা, না লাস্ট নেমের পরে একটা এলিয়াস দেই, একটা স্পেস দেই, দুইটা স্পেস দিলাম, দিয়া জব আইডিটা দেই। প্রত্যেকের নাম এবং তারা Job কোন ID পোস্টে চাকরি করে সেটা দেই। একসাথে আসবে। আসলো না? জি স্যার। প্রত্যেকের নাম এবং কে কোন পোস্টে চাকরি করে। এখন আমি দেখতে চাচ্ছি এইভাবে, এবেল ইজ এ সেরি, আন্ডে ইজ এ সেরি, এটকিনসন ইজ এ সেরি, অর্থাৎ প্রত্যেকের ভিতরে একটা ইজ এ লাগাইতে চাচ্ছি। অ্যাড করে দেওয়া সম্ভব না? সম্ভব। কিভাবে অ্যাড করব দেখেন, ইজ এখানে খালি ইজ ইজ ইজ, এ যেহেতু সিঙ্গেল কোডের ভিতরে, তার মানে এটা হুবহু ওইভাবেই আসবে, আসছে না? জি স্যার। আচ্ছা, এখন ধরেন এরকম আরেকটা উদাহরণ দেখেন, সিলেক্ট, আমি প্রথমে দিলাম কি স্যালারি অফ, তারপরে হলো তার নাম হচ্ছে ধরে লাস্ট নেম, তারপরে আবার কনকেট দিলাম, স্পেস দিলাম, ইজ দিয়ে হচ্ছে স্যালারি ডট, নামের সাথে স্যালারি আসবে। তাহলে কিভাবে আসবে আউটপুটটা? প্রত্যেকের আউটপুটটা এইভাবে আসবে, স্যালারি অফ এবেল ইজ, এবেলের স্যালারি, স্যালারি অফ এনডি ইজ, এনডির স্যালারি, এরকম। অর্থাৎ চেঞ্জ হবে শুধু এইটা আর এইটা, এই অংশটাও প্রত্যেকটা রোতে সেম থাকবে, এই অংশটাও প্রত্যেকটা রোতে এমপ্লয়ি বানানো হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ চাইলে আমরা কি এই আউটপুটের ভিতরে আমাদের পছন্দ মতো ওয়ার্ডও নিয়ে আসতে পারি, তাই না? এখানে যেমন এই স্যালারি অফ অ্যাড করলাম, ইজ অ্যাড করলাম, এইটাই বলতেছে ইউজিং লিটারেল ক্যারেক্টারিস্টিক, ভিতরে লিটারেল বা আলাদা ডাটাও যুক্ত করে দেওয়া আরো যায়। বেশি করা যাবে না? হ্যাঁ, ইচ্ছা মতো। রিফ্লেক্স পয়েন্টের মতো বলা হয়। এবার এখানে একটা সমস্যা হয়, সেটা হলো আপনি যে জিনিসটা অ্যাড করতেছেন সেটার ভিতরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, যেটা ঢুকাইতেছি সেটারই ভিতর যদি অ্যাপোস্ট্রফি থাকে। যেমন আমরা এখন স্যালারি অফ সালিরা লিখে এভাবে লিখতে চাই, সালিস স্যালারি ইজ, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে। সমস্যাটা কি? আসার আগে তো আরেকটা লিখি, তাহলে আগে কি লাস্ট নেম দিতে হইব, তাই না? যেটা আগে নাম, তারপরে কি অ্যাপোস্ট্রফি এস, এখন দেখেন সিঙ্গেল কোড দিয়ে শুরু করলেন, আবার অ্যাপোস্ট্রফি এস দিয়ে একটা ঝামেলা হয়ে গেল না? জি স্যার। ঝামেলাটা কি হয়েছে দেখেন, সিঙ্গেল কোড এখানে শুরু হয়ে তো এখানে শেষ হয়ে গেছে, আবার জি স্যার। আবার একটা দেখেন এখানে মিসম্যাচ হয়ে গেল না? জি স্যার। তাহলে এই ভিতরের সিঙ্গেল কোড যে সিঙ্গেল কোডের সিঙ্গেল কোড না, বরং ডাটা, এটা সে কিভাবে বুঝবে? এখন এটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের যেটা করতে হবে, এই আউটার সিঙ্গেল কোডটাকে একটা কিউ লিখে কিউ এর পরে লিখতে হবে, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর ভিতরের গুলা সবই থার্ড ব্র্যাকেটে লিখে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে আউটার সিঙ্গেল কোড শেষ করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখন এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের যে অংশটা এডিশনালি অ্যাড করব সেই অংশটার মধ্যে যদি কোনো সিঙ্গেল কোড থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, তাহলে পুরো অংশটাকে
এইভাবে একটা পোর্শনের ভিতরে অ্যাড করলাম, ভিতরে অ্যাড করলাম, তারপরে কিউ দিয়ে সে বুঝবে এটা হলো আমার সিঙ্গেল কোড যেটা শুরু হয়েছে। আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো সে পাবে এগুলো সে ইগনোর করবে, এগুলোকে সে কি করবে, প্রিন্ট করবে। আর এটাকে সে ধরবে কি, যে এইটার আগে যেটা শুরু হয়েছে এইটার পর এটা শেষ হয়েছে, আর মাঝখানে যতগুলো আছে এগুলো কি প্রিন্ট করতে হবে। সো এইগুলাকে সে প্রিন্ট করবে না, আর মাঝখানের গুলাকে সে প্রিন্ট করবে। তো এটা আমরা এবার করে দেখি। তাইলে এটা যে এরর আসে আগে দেখি। এই দেখেন সে কি বলতেছে, কোটেড স্ট্রিং নট প্রপারলি টার্মিনেটেড। এটা শুরু হয়েছে শেষ হয়েছে, কিন্তু এটা মিলাইতে কোনটা, এটা শুরু হয়েছে এটা শেষ হয়, সমস্যা হয়। সো এটার সমাধান কি হতে পারে, এই ভিতরের অংশটাকে আমাদের আগে একটা কিউ দিতে হবে, কিউ দিয়ে একটা সিঙ্গেল কোট দিতে হবে, দিয়া থার্ড ব্র্যাকেট শুরু, তারপরে থার্ড ব্র্যাকেট শেষ, তারপরে সিঙ্গেল কোট শেষ। ক্লিয়ার? অর্থাৎ এইবার কি করলাম, সরাসরি অংশটা না লিখে আমার এই ফরম্যাটে লিখে তার ভিতরে আমার কি লিখতে হবে, প্রয়োজনীয় অংশটা লিখে রাখতে হবে। এখন কাজ করি, আসছে না? এখন আউটপুটের মধ্যে সিঙ্গেল কোড আসতেছে, তাই না? স্যালারি কথাটা তো আসে না, গেট স্যালারি কি যেভাবে জানেন, ঠিক করি ইজের পর একটা স্পেস দিতে হবে, এবার আসছে, তাই না? এটাকে বলে কোট অপারেটর। এটা কখন ইউজ করতে হয়, যখন আবার এই টেক্সটের ভিতরেই কি থাকবে, সিঙ্গেল কোট বা সিঙ্গেল কোড আছে। অ্যাপোস্ট্রফি এরকম থাকে। তারপর যে ডিস্টিংক্ট দিলে কি হয়, ডুপ্লিকেট নো থাকলে একবার করে দেওয়া হয়। যেমন এমপ্লয়িজ টেবিলে কি ডিপার্টমেন্ট আইডি অনেকবার আছে, তাই না? জি স্যার। সিলেক্ট ডিস্টিংক্ট আগে নরমালি দেখাই, ডিপার্টমেন্ট আইডি ফ্রম ইএল ওয়াই একটা বারবার দেখাইতেছে না, জি স্যার। আপনি ডিস্টিংক্ট দিয়ে দেন, আলাদা আলাদা বলে যায়। বলতে পারেন একটা ফাঁকা কেন, ফাঁকা দিয়ে হচ্ছে দু একজন আছে, এমন দু একজন এমপ্লয়ি আছে যাদের কোনো ডিপার্টমেন্ট নেই, জি স্যার। যেমন কোম্পানির এমডি, ঠিক কোনো ডিপার্টমেন্টের হবে না। ডিপার্টমেন্ট, এরকম দু একজন আছে, তাদের ডিপার্টমেন্টটাও কি সে দেখাচ্ছে। এগুলো ডিস্টিংক্ট, ডুপ্লিকেট রো বাদ দেওয়ার জন্য ডিস্টিংক্ট ইউজ করা হয়। টেবিলের স্ট্রাকচার দেওয়ার জন্য ডেসক্রাইব টেবিল নেম, আরআইবিই দিলেও চলে, না দিলেও চলে। কোনো অংশ যদি থার্ড ব্র্যাকেটের ভিতর থাকে বুঝবেন এটা অপশনাল। জি স্যার। ক্লিয়ার? আমরা যে টেবিলের একটা ইয়া দেখছিলাম শুরুতে, এই যে দেখেন দেখছি। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো দিলেও চলে, না দিলেও চলে। এলিয়াস যেমন দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু কলামের নাম তো আপনার দিতেই হবে, তাই না? অর্থাৎ থার্ড ব্র্যাকেটের সূত্রের মধ্যে যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে কোনো কিছু থাকে তাহলে বুঝবেন কি এটা অপশনাল। যেমন এই যে ডেসক্রাইবের ভিতর আরআইবিই থার্ড ব্র্যাকেটের ভিতর রাখছে না, জি স্যার। তার মানে ডিএসসি দিলেও কাজ করবে, এটা বুঝে অলরেডি জানেন। জি স্যার। এটা করছি। ডেসক্রাইব দিয়ে এমপ্লয়িজ টেবিল দেখাইছে জি কিভাবে কি কি স্যার। করা করছি হয়। স্যার। তারপরে কুইজ, আমারই প্র্যাকটিস শেষ, একটা অধ্যায় শেষ করলাম। হ্যাঁ চ্যাপ্টার 1 শেষ। তাড়াতাড়ি হয়ে গেল।